ফেরারি মুন আ পিওর সোল চ্যানেলের আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাশের লেখা একে চন্দ্র। লেখক সুকান্ত দাশের জন্ম 1995 সালে হুগলি জেলার বাঁশবেড়িয়ায়। 2017 সালে বিএ পাশ করেন। বর্তমানে মেডিসিন ফার্মেসিতে কর্মরত। পাশাপাশি স্ক্রিপ্ট রাইটিং ও ফেসবুক পেজে ব্লগ লেখালেখি করেন। লেখালেখির শুরু স্কুল জীবন থেকেই। স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা পাতাদের সমাহার প্রকাশিত হয়। লকডাউনে ফেসবুক পেজের হাত ধরে আবার লেখালেখি শুরু 2020-তে। বর্তমানে বিভিন্ন ফেসবুক সংকলন গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। আজকের গল্প পাঠে রয়েছে স্নেহাদ্রি। অন্যান্য চরিত্রে রাকিব, প্রাহি, শুভ, বুবাই, ইন্দ্রনীল, অমিতাভ ও মৌমিতা। গল্পের সূত্রধার আমি সৌরভ। বিশেষ আবহ সৃষ্টিতে বিকাশ রঞ্জন কর্মকার। শব্দ সংযোজন ও আবহে মিহান্স প্রোডাকশন। ধ্বনি পরিকল্পনায় সায়র। প্রচ্ছদ অঙ্কনে কৃষ্ণেন্দু মণ্ডল। ভিএফএক্সে দেবদত্ত। শুনতে থাকুন লেখক সুকান্ত দাশের কাহিনী একে চন্দ্র। রাতের আকাশের গা থেকে এক এক করে ধুয়ে মুছে যাচ্ছে তারাগুলো। কালো একটা মেঘের চাদর উদ্বাস্তুর মতো ঘুরে ফিরে এসে এক একটা করে বুলিয়ে দিয়ে যাচ্ছে কালো একটা রং তুলির ঝাপটা। হালকা একটা নিভন্ত আলো সারা আকাশের গায়ে মাখিয়ে দিয়ে গেছে নিজের অস্তিত্ব জানানে। পশ্চিম কোণে আড়াআড়িভাবে চাঁদটা নিজেকে বাঁচিয়ে রাখার প্রচণ্ড চেষ্টায় যেন নিমজ্জিত করেছে শেষ যোচনাটুকুও। একটা আকাশ, একটা চাঁদ আর তারার দলের সাথে যুদ্ধ চলছে সমুদ্রের মতো বিশাল মেঘের দলের। বৃষ্টি যে একটু পরেই নামবে তা বুঝতে পারছিল অবন্তিকা। ঠান্ডা হাওয়া কোথা থেকে যেন এসে একটা শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল তার মুখে আর গায়ে। চোখ বুজে তার আস্বাদ নিচ্ছিল সে। এই সময়টা অবন্তিকার ভীষণ পছন্দ। চাঁদ দেখতে ভালোবাসে না এমন নারীর বোধহয় নিজেই নিজেকে অবাক লাগে। অবন্তিকার চাঁদ দেখতে খুব ভালো লাগে। তবে এই পূর্ণিমার চাঁদের সাথে আর 5টা সাধারণ দিনের চাঁদের তুলনা করাই চলে না। গুনগুন স্বরে একটা সুর গলার মধ্যে গাইতে গাইতে বড় ছাদটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় বাচ্চা মেয়ের মতো ছুটে বেড়াচ্ছিল সে। এই বাড়িটায় তারা আজ 7 দিন হলো এসেছে। বাড়িটা শহরের এক প্রান্তে। কাছাকাছি লোকজন বলতে প্রায় 200 মিটার দূর থেকে শুরু হয়েছে লোকালয়। একটা বড় বাগান রয়েছে। দুপাশে বাগান রেখে কুচি পাথর বিছানো রাস্তাটা চলে গিয়েছে সদর থেকে গেট পর্যন্ত। বড় বড় কয়েকটা গাছ দিয়ে ঘেরা পিছনের দিকটা। পুরো বাড়িটা ঘিরে আছে একটা উঁচু পাঁচিল দিয়ে। বাড়িটা অবন্তিকার বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে এই ছাদটা। বড় চৌকো ছাদটা থেকে প্রায় অনেকটা আকাশ দেখা যায়। বাড়ির পেছনে একটু দূরেই একটা ডোবা মতো রয়েছে। এই রাত্রে গোটা শূন্য বাড়িটার ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে অবন্তিকার মনে হচ্ছিল পৃথিবী থেকে অনেক দূরে মানুষ শূন্য একটা অন্য জগতে যেন তার বাস। এরকম ভাবতে বেশ ভালো লাগে তার। অন্বেষণ আজ বাড়ি ফিরবে না। অফিসের কাজে তাকে আজ অফিসেই থাকতে হবে। ফোন করেছিল সে। বলেছিল, তোমার কোনো অসুবিধা হবে না তো? আসলে নতুন বাড়ি সব ঠিকঠাকভাবে গুছিয়ে ওঠা হয়নি। একটা কাজের লোকও। কথা শেষ করতে দেয়নি অবন্তিকা। হেসে উঠে বলেছিল, উফ বাবা, কত চিন্তা আমার জন্য। অন্বেষণও হেসেছিল। বলেছিল, চিন্তা করবো না? আমার যদি একটা মাত্রই বউ, আরও একটা থাকলে হয়তো চিন্তা করতে হতো না। কপট রাগ দেখিয়েছিল অবন্তিকা। তারপর জানিয়েছিল চিন্তা না করতে, ও ঠিকই আছে। সামান্য টুকটাক কথাবার্তা বলে ফোনটা কেটে ছাদে এসেছিল সে।
মেঘগুলো নিজেদের কাজ শেষ করে পেরিয়ে গেছে অনেকটা দূর। আকাশের বুক চিরে জ্বলজ্বল করছে কয়েক হাজার তারা। চাঁদটাও যেন পূর্ণতা পেয়েছে উজ্জ্বলতার। অবন্তিকা এবার অন্য একটা সুর ভাঁজতে থাকে, একটা অচেনা সুর। এই সুরটা অবন্তিকা কোনো দিন শুনেছে বলে মনে করতে পারে না, অথচ সুরটা যেন মনের মধ্যে থেকেই উঠে আসছে। একটা সুন্দর মিষ্টি সুর। সুরটা ভাঁজতে ভাঁজতেই আকাশের দিকে তাকায় অবন্তিকা। অবাক হয়ে তাকিয়ে দেখে চাঁদটাকে কি আগের থেকে আরেকটু বড় বলে মনে হচ্ছে, নাকি আকাশ পরিষ্কার হয়ে গেছে বলেই ওরকম মনে হচ্ছে। অবন্তিকা ব্যাপারটাকে অবহেলায় উড়িয়ে দিয়ে অন্যদিকে তাকায়। হালকা হাওয়া দিতে শুরু করেছে এর মধ্যেই। হালকা শীত করতে শুরু করেছে অবন্তিকার। সুরটা ভাঁজা বন্ধ করে দিলেও মাথার মধ্যে যেন নিজে থেকেই ঘুরতে থাকে সেই সুরটা। যেন নিজের অবচেতন মনেই সুরটা তার মধ্যে থেকে বেরিয়ে আসছে। চারপাশটা হঠাৎ করেই কেমন যেন ছোট হয়ে আসতে থাকে। এতক্ষণ ধরে ছাদ থেকেই দেখতে পাওয়া পিছনের আম গাছটা যেন হঠাৎ করেই অনেক দূরে সরে গেছে অবন্তিকার থেকে। চারপাশে তাকিয়ে অবন্তিকা দেখে ছাদ থেকে চারপাশটা যেন অনেকটা দূরে সরে গেছে এই অল্পক্ষণের মধ্যেই। মাথার মধ্যে সেই সুরটা প্রবলভাবে ঘুরতে শুরু করেছে এর মধ্যেই, যেন তারা বেরিয়ে আসতে চাইছে অবন্তিকার মুখ দিয়ে। একটা অজানা অচেনা সুর যেন নিজে থেকেই অবন্তিকার গলা দিয়ে নিজেকে জাহির করতে চাইছে এই অন্ধকার একলা রাতের আকাশে। কি হচ্ছে মাথায় আসে না অবন্তিকার। এতক্ষণ চাঁদটাকে পিছনে রেখে এই সবই দেখছিল অবন্তিকা। এবার পিছনে ঘুরেই চমকে ওঠে সে। না, আর কোনো ভুল নেই। চাঁদটা এর মধ্যেই আরও বড় হয়ে উঠেছে, তার সাথে তারাগুলো। রাতের আকাশে চাঁদ আর তারাগুলোর পাশ দিয়ে দেখা যাচ্ছে আরও দূরের অজানা আকাশটাও। এতক্ষণে আসল ব্যাপারটা বুঝতে পারে অবন্তিকা। আকাশটা নয়, এ বাড়ির ছাদটাই কোনো একটা অজানা ম্যাজিকে আকাশের অনেকটা কাছে চলে এসেছে। নিচের দিকে তাকিয়ে অবন্তিকা দেখে নিচের গাছপালা, ডোবা, পাঁচিল এখন সব অনেক ছোট্ট মনে হচ্ছে। এখন প্রায় গোটা শহরটা কিংবা তার থেকেও বেশিটুকু অবন্তিকা দেখতে পাচ্ছে। কোথা থেকে যেন একটা শব্দ আসছে এইবার, একটা শব্দ, একটা সুর। মাথার ভেতর জমে থাকা অচেনা, মাথা অবশ করা সুরটাকে ছাপিয়ে একটা চেনা শব্দ আসছে। ফোন বাজছে। অন্বেষণের সঙ্গে কথা বলে ফোনটা সিঁড়ির কাছেই সে রেখে এসেছিল, সেটা বাজছে এখন। হঠাৎ করেই মাথার ভেতর কুণ্ডলি পাকাতে থাকা সুরটাও উধাও হয়ে গেল। অবন্তিকা চারপাশে তাকিয়ে দেখে কোথায় কি, সব তো আগের মতোই আছে। এক টানা ঝিঁঝির ডেকে চলেছে পিছনের বাগান থেকে। সামনের বাগানের আম গাছটায় বসা একটা অজানা পাখি ডেকে চলেছে এক নাগাড়ে। নিজের বোকামিতে নিজেই হেসে ওঠে সে। বোধহয় রাতের আকাশ দেখতে দেখতে বড্ড বেশি কল্পনাপ্রবণ হয়ে পড়েছিল সে। ফোনটা একবার বেজে বন্ধ হয়ে গিয়েছিল, আবার সেটা বাজতে শুরু করলো। অবন্তিকা সেটা হাতে নিয়ে নাম্বারটা দেখে একবার হাসল, তারপর বলল, হ্যালো। এতক্ষণ লাগলো ফোনটা ধরতে? কাজ কদ্দূর? অবন্তিকা হেসে উঠল, তারপর বলল, আরে দাঁড়াও, এই তো এলাম সবে, সময় লাগবে, সবুর করো, সবুরে মেওয়া ফলে। তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? তুমি জানো না ব্যাপারটা কত সিরিয়াস? উফ, এত অধৈর্য হলে কি করে হবে? আমার সময় চাই। ঠিক আছে, সময় নাও, তবে ভালো খবর যেন পাই। ফোনটা কেটে দেয় অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি। একটা মেসেজ এসেছে ফোনের নোটিফিকেশনে। সেটা খুলতেই মুখে একটা হাসি ফুটে ওঠে অবন্তিকার। তবে এই হাসিটা অন্যরকম। এ হাসিতে আনন্দ কিংবা উচ্ছ্বাস কিছুই নেই, আছে রহস্য।
সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার পিছনের দিকটা দেখে নেয় অবন্তিকা, তারপর নেমে যায়। কিন্তু আরেকটু ভালো করে যদি অবন্তিকা আকাশের দিকে তাকাতো তাহলে দেখতে পেত আকাশের গায়ে চাঁদের ঠিক পাশেই একটা নতুন তারা উজ্জ্বল হয়েছে এখন, যেটা এতক্ষণ সেখানে ছিল না। হাতের ফাইলটা টেবিলের ওপর সশব্দে ছুঁড়ে ফেলে দেয় সায়ন্তন। হেরে যাওয়া মুখটাকে নিজের দু হাত দিয়ে আড়াল করে ফেলে যেন নিজের কাছ থেকে। এই একটা কেস তার রাতের ঘুম, দিনের কাজ সব কিছু যেন ফুৎকারে উড়িয়ে দিয়েছে। প্রায় 2 মাসের ওপর কোনো খোঁজ নেই তাদের মিশনের প্রধান সাসপেক্টের, কোনো খোঁজ নেই। তন্ন তন্ন করে এ শহর, পাশের শহর, আরও 5টা শহর খুঁজে ফেলেছে ওদের UMR এর গ্রাউন্ড সদস্যরা, কিন্তু না, কোথাও তার কোনো পাত্তাই নেই। আর মিশনটাও এতটাই বেআইনি এবং গুপ্ত যে আইনের কোনো সাহায্যই তারা নিতে পারবে না। এতটা কাছে এসেও যে এইভাবে তাদের হারিয়ে ফেলতে হবে সব কিছু, তা ভাবাটাও যেন মেনে নেওয়া যাচ্ছে না। কি রে, মন খারাপ? মেইলি কণ্ঠে প্রশ্নটা শুনে কাজের ডেস্ক থেকে মুখ তোলে সায়ন্তন। রিমা এসে দাঁড়িয়েছে তার পাশে। এই মেয়েটা বড্ড অন্যরকম। মুখের কোণে একটা শান্ত হাসি সবসময় লেগেই আছে। কোনোদিন মুখে কোনো মন খারাপের ছাপ লাগতে দেখেনি সায়ন্তন। এরকম কয়েকটা মানুষ মনে হয় এই দুনিয়াতে থাকে, যাদের পাশে গিয়ে দাঁড়ালেই হাজার মন খারাপ শান্ত হয়ে যায়, যাদের মুখের দিকে তাকালেই মনটা কেমন যেন ঝিমিয়ে আসে, সব ভালো লাগতে শুরু করে তখন। সায়ন্তন কথাটার উত্তর দেয় না, বরং আরও একটা প্রশ্ন করে, আজও তাড়াতাড়ি ফিরবি? হ্যাঁ রে, মায়ের শরীরটা খুব খারাপ, তাই একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করি। হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই উত্তর দেয় রিমা। আজ প্রায় 1 বছর হলো ওর মা শয্যাশায়ী। একজন নার্স রাখা আছে সব সময়ের জন্য, তবুও মেয়ে তো মেয়েই হয়, তাই না? চ, আমিও বেরোই তাহলে। সায়ন্তন উঠে পড়ে। দুজনে মিলে বেরিয়ে আসে অফিস থেকে। অফিসটা আর 5টা সাধারণ মার্চেন্ট অফিসের মতোই। হঠাৎ করে কেউ এসে পড়লে সেটাকে তাই মনে করবে। তবে এই অফিসের ভোলের আড়ালে রয়েছে UMR এর একটা রিসার্চ সেন্টার। ওদের কাজ হলো পৃথিবীর রহস্যময় কিছু মিউজিক বা সুর খুঁজে বার করা, যেগুলোর সাথে লুকিয়ে আছে বহির্জগতের সম্পর্ক। অনেকেই আছে তাদের এই দলটায়, তবে একমাত্র মিস্টার দাস, রনিত আর রিমাকে ছাড়া আর অন্য কাউকে চেনে না সায়ন্তন। ওপর থেকে ওদের ওপর যা নির্দেশ আসে সেই অনুযায়ী ও কাজ করে, আর ওর সাথেই কালেকশন অর্থাৎ খুঁজে পাওয়া সুরগুলোকে গুপ্ত রাখা এবং সেগুলোকে নিয়ে রিসার্চের তথ্য গুছিয়ে রাখাই ওদের বর্তমান কাজ। তবে যে কোনো সময় যে ওপেন ফিল্ডে ওদের কাজ করতে হতে পারে ওরা সেটাও জানে। রিমার সাথে হাঁটতে হাঁটতেই সায়ন্তনের আবার সেই হাসিটার কথা মনে পড়ে, আর পরতেই সে রিমার দিকে তাকায়। বাইরের রাস্তাটার দিকে তাকিয়ে রিমা অন্যমনস্কভাবে কি যেন ভাবছে। অন্যমনস্কতা বাদ দিলে তার মুখে যেটুকু আছে তার সবটাই সেই মন ভালো করা হাসি। তোর কখনো মন খারাপ হয় না রিমা? হঠাৎ প্রশ্নটাই রিমার মনঃসংযোগে ছেদ পড়ে যেন। সে বলে, কিছু বললি আমায়? বললাম এই যে তুই সবসময় হাসিস, তোর কখনো মন খারাপ হয় না? মন খারাপ হওয়ার কোনো কারণই কখনো হয় না আমার সাথে। আসলে মনকে সবসময় সব কিছু বুঝতে দিতে নেই, তাকে বোকা বানিয়ে রাখতে হয়, তাহলেই বাকিটুকু হয়ে যাবে। আবার সেই একটা হাসি। সায়ন্তন আর কিছু বলে না। বোবা চোখে কি একটা যেন এঁকে রিমাকে দেখতে দেখতে হাঁটতে থাকে রাস্তা ধরে। আর ঠিক তখনই ফোনটা একবার শব্দ করে ওঠে। একটা মেসেজ এসেছে। সাথে সাথে রিমাও তার ফোনটা বার করে। তার ফোনেও এসেছে সেই একই মেসেজ। নাম্বারটা তাদের দুজনের ফোনেই সেভ করা, বস নামে।
মেসেজটা খুলতেই তাদের দুজনের চোখ স্থির হয়ে যায়। তাতে লেখা, সার্চিং ওভার, উই গট দেম। আর তখনই রাস্তার ওপার থেকে একজোড়া চোখ তাদের দুজনকে জরিপ করে যায়। একে অপরের দিকে তাকিয়ে থাকা দুটো মানুষও জানতে পারে না যে তাদের অজ্ঞাতেই তাদের উপর নজর রেখে চলেছে কেউ। একটা চেয়ারে শক্ত করে বাঁধা রয়েছে অন্বেষণের অচেতন শরীরটা। শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, যেন ঘুমন্ত অন্বেষণকে কেউ বিছানা থেকে তুলে এনেছে এখানে। তারপর আলগোছে দড়ির জালে জড়িয়ে ফেলেছে। যে ঘরটায় তাকে রাখা রয়েছে তাতে একটা দরজা আর একটু উঁচুতে একটা ছোট জানালা। অচেতন অন্বেষণের মাথার উপর একটা হলুদ রঙের বাল্ব জ্বলছে। ঠং করে একটা শব্দ হতেই সামনের লোহার দরজা খুলে গেল। ঘরটা মাটির নিচে, এখান থেকে বাইরে কোনো শব্দ যায় না। দরজা দিয়ে একটা কোট পরা লোক ভেতরে ঢুকে আসতেই বাইরে থেকে কেউ দরজাটা আবার বন্ধ করে দিল। লোকটা ঘরের ভেতর এসে প্রথমে একবার অন্বেষণের চারপাশটা ঘুরে নিল, তারপর উল্টো দিকের একটা চেয়ারে বসে একটা কৌটো বার করলো পকেট থেকে। সেটা নিয়ে অন্বেষণের নাকের কাছে ধরতেই যেন একটু নড়ে বসল অন্বেষণ। তারপর চোখ খুলেই ভীষণ চমকে উঠল যেন। নিজেকে ছাড়ানোর একটা ব্যর্থ চেষ্টা করতে করতে সে চিৎকার করতে লাগলো, কে তোমরা? আমায় এভাবে আটকে রেখেছো কেন? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আগন্তুক কালো চশমার আড়াল থেকে একটু হাসল মাত্র, তারপর ঠান্ডা স্বরে বলল, একটুও ব্যস্ত হবেন না, অযথা চিৎকার করবেন না। আপনি এখন যেখানে আছেন সেটা মাটি থেকে প্রায় 30 ফুট গভীরে। আপনার চিৎকার বাইরে যাবে না। আমি শুধু আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিলেই আপনার ছুটি। আগন্তুকের ঠান্ডা গলায় কিছু একটা ছিল। অন্বেষণ বাঁধা অবস্থাতেও যেন ভরসা পেল। ওই লোকটার থেকে তার বিপদের যেন আর কোনো আশঙ্কা নেই। তবুও সে বলল, আমার দড়ির বাঁধনটা একটু খুলে দিলে। আমি অত্যন্ত দুঃখিত, ওটা আমি পারবো না। আমার ওপর ওরকম কোনো নির্দেশ নেই। আমি শুধু জানতে এসেছি অবন্তিকা কোথায়। অবন্তিকা কোথায় তা তো আমি নিজেও জানি না। আজ 2 দিন না 3 দিন হয়ে গেল, আমিও তার কোনো খোঁজ পাচ্ছি না। কিন্তু আপনারা ওকে কেন খুঁজছেন? আগন্তুক কিছু একটা ভাবে, তারপর বলে, দেখুন, আমার পক্ষে সব বলা সম্ভব নয়, তবে এটুকু বলতে পারি অবন্তিকা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে রিসার্চে জড়িত ছিল। তাই এই মুহূর্তে ওর হারিয়ে যাওয়াটা যতটা আপনার জন্য ততটাই গোটা দেশের জন্য চিন্তার বিষয়। তবে গোটা দেশ এখনও জানেই না আমরা কি নিয়ে রিসার্চ করছি। অন্বেষণের লোকটার কথা বলার ধরন আর ব্যবহার দেখে মনে হয় লোকটা শিক্ষিত। শিক্ষিত লোকদের কাছ থেকে আর যাই হোক অকারণে কোনো বিপদ আসে না, এটা সে জানে। এবার কৌতূহল হয় তার। সে বলে, রিসার্চ? কিসের রিসার্চ? অবন্তিকা তো একটা মার্চেন্ট অফিসে কাজ করতো বলে আমি জানি। লোকটা আবার চোখ দিয়েই হাসে, তারপর বলে, সবটা আপনাকে বলা সম্ভব নয়, তবে অবন্তিকার হারিয়ে যাওয়াটা আমাদের পুরো রিসার্চ টিমের পক্ষে একটা খারাপ খবর। একটা নতুন আবিষ্কারে আমরা এতটা এগিয়েছিলাম এই প্রথমবার। তাই যদি আপনি জানেন অবন্তিকা কোথায়। রাগের বশে কথাটা শেষ করতে দেয় না অন্বেষণ, বলে, আমি সত্যি জানি না অবন্তিকা কোথায়। ওই বাড়িটা থেকেই হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে। প্লিজ বিলিভ মি, প্লিজ। আগন্তুকের গলার স্বর এবার নরম হয়। আচ্ছা, শান্ত হন আপনি। আমি বিশ্বাস করছি, কিন্তু এভাবে একটা গোটা মানুষ তো উধাও হয়ে যেতে পারে না, তাই না? আপনি যা জানেন আমায় বলুন, যদি আমরা অবন্তিকাকে খুঁজে বার করতে পারি। অন্বেষণ জানে না যে সে কি বলবে, তবুও সে বলতে শুরু করে সেই বাড়িটার কথা। সেই বাড়িটায় পা রাখার পর থেকেই অবন্তিকার অন্যরকম আচরণের কথা। বলতে বলতে সে নিজেও বুঝতে পারে
সত্যিই তো, এমন কিছু ঘটছিল যা সাধারণ নয়। অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করে অন্বেষণের নিজের মনেও। ওদিকে আগন্তুক খুব মন দিয়ে সমস্ত কথা শুনতে থাকে অন্বেষণের, যেন সামান্য একটা সূত্র চাইছে সে। অনেক রাত্রে ছাদ থেকে নেমে আসে অবন্তিকা। পুরো একটা গোটা রাত পড়ে আছে তার জন্য। শুধু একটা রাত কেন, যত দিন সে এখানে আছে তার মধ্যে প্রায় অনেকগুলো দিন, অনেকগুলো রাত সে পাবে তার কাজের জন্য। একটু আগে ছাদের ওপর সেই অচেনা সুরটার কথা অবন্তিকা ভুলতে পারে না। সুর নিয়ে যে গোটা একটা জীবন কাটিয়ে দিল, তার কাছে একটা অচেনা সুর যে খুব সামান্য নয় তা আর বলে দিতে হয় না। কিন্তু তার আগে খুঁজে বার করা দরকার সেই যন্ত্রটা। এমন একটা যন্ত্র তাকে খুঁজতে হবে যার আকার, যার আয়তন কোনোটাই সে জানে না। আসলে যন্ত্রটা যে কি তাও সে জানে না। হতে পারে সেটা কোনো একটা হাতে বাজানো কিছু, কিংবা একটা বাঁশি, কিংবা শুধু কোটেশন দিয়ে তৈরি করা আর 5টা সাধারণ সুরের মতোই একটা সুর। এ বাড়িতে সেই যন্ত্রটার সম্ভাব্যতা প্রথম এসেছিল এ বাড়ির প্রায় 100 বছর আগের বাসিন্দা ডক্টর অমরেশ সান্যালের ডায়েরি থেকে। একটা সাধারণ ডায়েরি যে কতটা অসাধারণ এক আবিষ্কারের গল্প লিখে রেখে গেছে সামান্য কয়েকটা পাতায়, তার ডায়েরিটা না পেলে জানাই যেত না। তবে তার সত্যতা ঠিক কতটা সেটা জানাই অবন্তিকার কাজ। UMR এর একজন ফিল্ড অফিসার সে। গোপন এই রিসার্চ টিমের কাজ হলো পৃথিবীর সমস্ত সুরের মধ্য থেকে সেই সুরগুলোকে খুঁজে বার করা, যা দিয়ে যোগাযোগ করা সম্ভব হবে বাইরের জগতের সাথে। ডক্টর অমরেশ সান্যাল ছিলেন একজন সুর বিশেষজ্ঞ। পৃথিবীর প্রায় সব ধরনের বাজনাই তিনি নিজের হাতে বাজাতে পারতেন। এই বাড়িতেই তিনি রেখে গেছেন সেই দুর্মূল্য সুর, যা দিয়ে যোগাযোগ করা যায় সেই বহির্জগতের প্রাণীদের সাথে। আজ প্রায় 100 বছর পর সেই বাড়িতে আসার সুযোগ পেয়েছে অবন্তিকা। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সবাইকে। এই একটা সুযোগ আছে তার কাছে। প্রথমে বেডরুমগুলো থেকেই দেখা শুরু করে অবন্তিকা। এ বাড়িতে একসময় অনেক ধরনের বাজনা রাখা ছিল। এখন তার বেশিরভাগ জায়গা পেয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে। ডায়েরিটাও হয়তো কোনো সরকারি ঘরে বন্দি হয়ে থাকতো, যদি না সেটা চুরি হয়ে হাতে আসতো ওদের। 2টো ঘর খুঁজে ফেলে অবন্তিকা, কিন্তু পায় না কিছুই। ওপরে আর বাকি আছে 2টো ঘর। সেগুলো খুঁজে দেখেও কোনো লাভ হবে না বলেই তার মনে হয়। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস এভাবে সবার সামনে কি লুকিয়ে রাখবে কেউ? পুলিশ কিংবা স্পেস রিসার্চের লোকও কি সেগুলো খুঁজে পাবে না? তাহলে কোথায় আছে সেটা? পরিবেশটা কেমন যেন দম বন্ধ লাগে অবন্তিকার। একটু বাগান থেকে ঘুরে এলে কেমন হয়? এটা ভেবেই অবন্তিকা হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে যায়। গোটা বাড়িটা পড়ে থাকে তার পেছনে। অল্প অল্প হাওয়া দিচ্ছে বাইরে, গাছের ডালগুলো অল্প অল্প নড়ছে। সেই দিকে তাকিয়ে কেমন যেন আনমনা হয়ে যায় অবন্তিকা। একটা গাছের ডালে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদটার দিকে তাকায় সে। আর ঠিক তখনই সেই অচেনা সুরটা বাজতে শুরু করে অবন্তিকার মাথার ভিতর। আরে, এই যে সেই সুরটা যেটা ছাদে থাকতেই তার মাথায় অকারণে এসেছিল। হঠাৎ করেই একটা অভাবনীয় ভাবনা মাথায় আসে অবন্তিকার। এই অজানা সুরটা তাকে কিছু বলতে চাইছে না তো? ঝটপট নিজের ঘরে ফিরে আসে অবন্তিকা। মাথার মধ্যে ঘোরা সুরটাকে ততক্ষণে প্রায় আয়ত্ত করে ফেলেছে সে। খাতা পেন বার করে সুরটাকে ছোট ছোট করে লিখে ফেলে সে। নিজের লেখা সুরটাকে নিজেই বারবার পড়ে তার বুকের ভিতরটা একবার কেঁপে ওঠে। কোনো ভাষা নয়, গোটা সুরটা তৈরি হয়েছে অঙ্কের 0 থেকে 9 শব্দ দিয়ে। সাধারণ মানুষকে এটা বোঝানো অসম্ভব, কিন্তু সুর আর গান নিয়ে PhD করা অবন্তিকা এটা বুঝতে পারে যে এটা অন্য আর কিছুই নয়, একটা সাংকেতিক ভাষা
যেটা দিয়ে উত্তেজনাটা প্রশমিত হবার আগেই মাথার ভিতর সুরটা বাড়তে থাকে অবন্তিকার। ক্রমশ সেটা এতই প্রবল হয় যে আর অন্য কোনো শব্দ তার কানে আসছে না। কিন্তু এই সুরটা একটু অন্যরকম, যেন এতক্ষণ ধরে তার লেখা সুরের উত্তর দিচ্ছে অন্য কেউ। প্রায় বেহুঁশ আর অচেতন হয়ে যাওয়া অবন্তিকা বুঝতে পারে নিজের শরীরের ওপর তার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। ঘোরটা যখন হালকা হয় তখন অবন্তিকা দেখে সে দাঁড়িয়ে আছে বাড়ির ছাদে। তবে এখন আর ছাদটা আগের মতো নয়, যেন এটা পৃথিবীর কোনো ছাদই নয়। প্রায় গোটা পৃথিবীটাকেই এই ছাদটা থেকে অনেক নিচে দেখা যাচ্ছে। বড় ছাদটার চারিদিকে কালো অন্ধকার ঘুটঘুট করছে। শুধু তার পিছনে একটা আলো, একটা উজ্জ্বল আলো। কোনো মতে ঘাড় ঘুরিয়ে অবন্তিকা ভয়ে পাথর হয়ে যায়। এতদিন ধরে পৃথিবী থেকে দেখা চাঁদটা এখন তার একদম সামনে। এতটাই সামনে লাগছে যে চাঁদের মধ্যে থাকা পাহাড়টাকেও স্পষ্ট দেখতে পাচ্ছে অবন্তিকা। আবার সেই সুরটা ভেসে আসছে, সেই দ্বিতীয় সুরটা। অবন্তিকা মোহাচ্ছন্নের মতো প্রথম সুরটা আওড়াতে থাকে। এখন আর মনে মনে নয়, বেশ জোরে জোরেই। এবার আরও একটা ঘটনা ঘটে, যেটাকে অবন্তিকা ছাদ বলে মনে করেছিল সেটা যে ছাদ নয় সেটা সে বুঝতে পারে। কারণ পায়ের নিচে এখন আর কিচ্ছু নেই, যেন হাওয়ায় ভেসে দাঁড়িয়ে আছে অবন্তিকা। আর তার সামনের দিক থেকে হেঁটে আসছে একটা অদ্ভুত প্রাণী। সেই সুরটা যে এই প্রাণীটার কাছ থেকেই আসছে তা বুঝতে পারে অবন্তিকা। প্রাণীটা যত তার দিকে এগিয়ে আসছে ততই তার শরীরটা বদলে গিয়ে একটা মানুষের মতো হয়ে যাচ্ছে। প্রাণীটা যখন অবন্তিকার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে, তখন অবন্তিকা অবাক হওয়ার চরম সীমায় পৌঁছে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তারই মতো আরেকটা মানুষ, যাকে দেখলে যে কেউ সত্যিকারের অবন্তিকা বলেই ভুল করবে। মানে তুমি বলছো দ্বিতীয় রাতে অবন্তিকা নিখোঁজ হয়ে গেছে, কিন্তু ওই বাড়িটা থেকে একটা মানুষ নিখোঁজ হয়ে যাবে কোথায়? এমন নয়তো যন্ত্রটাও পেয়ে গেছে আর বেশি দামে কোথাও? অন্ধকারে গা ঢাকা দিয়ে থাকা লোকটা প্রশ্ন করে। না স্যার, বাইরে কোথাও যায়নি। আমার লোক তো ওই বাড়ির চারপাশেই ছিল দুদিন। ওর হাজব্যান্ডও তো কিছুই জানে না বলল। কোট পরা চশমায় চোখ ঢাকা লোকটা বলে, ওকে একটু 3rd ডিগ্রি দিয়ে দেখলে হয় না? যদি মিথ্যে বলে। অধৈর্য কণ্ঠস্বর বলে, সবার ওপর 3rd ডিগ্রি চলে না স্যার, আমি চেষ্টা করছি। ও মিথ্যা বলছে না। তাহলে এবার কি করবে? অন্ধকারের কণ্ঠস্বর বলে ওঠে, এবার বাকি দুজনকে পাঠাতে হবে বাড়িটায়। তবে কি? তুমি জানো এই প্রজেক্টটায় আমার কত টাকা ইনভেস্ট হয়েছে? আমার কিন্তু যন্ত্রটা চাই। আমায় একটু সময় দিন স্যার, আমি দেখছি। বলে আগন্তুক অন্ধকার পেরিয়ে এসে গাড়িতে ওঠে। তারপর একটা মেসেজ টাইপ করে, সার্চ ওভার, উই গট দেম। তারপর পরপর 2টি নাম্বারে সেটা সেন্ড করে। কালো বোলেরোটা এরপর রাস্তা পেরিয়ে মিশে যায় অন্ধকারে। সায়ন্তন আর রিমা এসে ঢোকে বাড়িটায়। বাড়িটার একটা নাম রয়েছে, সুরমহল। নামটা অনেক বছর আগে দেওয়া হয়েছে। অমরেশ সান্যাল যখন এই বাড়িটায় থাকত তখনই পাথরের ফলকে নামটা খোদাই করা আছে। আজ এত বছরে ম্লান হলেও নামটা কিন্তু মুছে যায়নি। নামটা দেখেই সায়ন্তন বলে, বাড়িটার নামটা কিন্তু দারুণ, কি বলিস? রিমা মাথা নাড়িয়ে সহমত জানায় তার সাথে। মিশনের দায়িত্ব এখন পুরোটাই ওদের দুজনের ওপর। অবন্তিকা নাকি গুরুত্বপূর্ণ কিছুর খোঁজ পেয়ে সেটা নিয়েই এই শহর ছেড়েছে, কিন্তু কথাটা বিশ্বাস হয় না ওদের। তবুও ওদের ওপরে যা নির্দেশ আছে তা মানতেই হবে। এই বাড়িতে কোথাও একটা যন্ত্র লুকানো আছে যা দিয়ে একটা গুপ্ত স্বর বেরিয়ে আসে, যা দিয়ে যোগাযোগ করা সম্ভব বাইরের জগতের সাথে। ডায়েরি থেকে এটাই জানা গেছে। আচ্ছা, যন্ত্রটা ঠিক কেমন বলে তোর মনে হয়?
সায়ন্তন বিছানার উপরে শরীর এলিয়ে দিয়ে বলে, জানি না, তবে সেটা কোনো সাধারণ মিউজিক আইটেম হবে না, হবে অন্য কিছু। রিমার সেই সদা হাস্য মুখে উত্তরটা ফোটে, আমরা কি খুঁজবো তা আমরাই জানি না। এ একটা দারুণ মিশন, কিন্তু কাল থেকেই তাহলে কাজ শুরু করতে হবে আমাদের। কাল কেন, আজ থেকেই। তার আগে চল বাড়িটা ঘুরে আসি। ওরা দুজনে মিলে দোতলা পেরিয়ে ছাদের দিকে হাঁটতে শুরু করলো। অবন্তিকার মাথার ভেতরের ঝিমঝিম ভাবটা যখন কাটল, তখন সে দেখল সে মাটিতে দাঁড়িয়ে আছে। এই মাটিটা অন্যরকম, ঠিক যেন পৃথিবীর মাটির মতো নয়। সে এখানে কি করে এলো সেটা ভাবতে গিয়েই আগের দিনের কথা তার সব মনে পড়ে গেল। কিন্তু হঠাৎ করে ঘাবড়ে যাবার মেয়ে সে নয়। চারিদিকে যতটা দেখা যায় ফাঁকা প্রান্তর, তার মাঝেই এখানে ওখানে মাটির ঢিবির মতো উঁচু হয়ে আছে কিছু। অনেকটা শীতের দেশে তৈরি হওয়া ইগলুর মতো তাদের আকৃতি। সেটা দেখার জন্য এগিয়ে যাবে ভেবে পা বাড়াতেই একটা অদৃশ্য কিছুতে ঠোক্কর খেল সে। জিনিসটা কাচের মতো হলেও শক্ত নয়, কিন্তু এই ঠোক্করের সাথে সাথেই একটা শব্দ হতে শুরু করেছে অবন্তিকার চারপাশে। ধীরে ধীরে তার চারপাশটা বদলে যেতে লাগলো। মাটির ওপর থেকে তার শরীরটা ক্রমশ নিচের দিকে নেমে যেতে লাগলো, আর তার সাথে পাল্লা দিয়ে একটা কাঁচের মতন আস্তরণ দিয়ে ঢেকে যেতে লাগলো তার শরীরটা। ব্যাপারটা অনেকটা লিফটের মতোই। লিফটটা মাটির নিচে যেতেই তার গায়ের চারপাশ থেকে আস্তরণটা সরে গেল। একটা ঘরের মধ্যে আছে সে এখন। চারপাশে গ্লোবের মতন গোল দেওয়াল। দেওয়ালের গায়ে হাত রাখতে যেতেই একটা কণ্ঠস্বর শুনতে পেল অবন্তিকা। ওয়েলকাম টু আন্ডারওয়ার্ল্ড অবন্তিকা। এই স্বরটা অবন্তিকা না চিনলেও সে জানে এই স্বরের মালিক আসলে কে। অন্বেষণ অনেকগুলো সত্যি কথা জানে, কিন্তু সেই সত্যিগুলো বাইরে বললে, বিশেষত এই লোকগুলোর কাছে বললে, তার প্রাণের আশঙ্কা তো আছেই। তার সাথেও আছে অবন্তিকারও প্রাণের আশঙ্কা। কিন্তু একটা ব্যাপার অন্বেষণ কিছুতেই বুঝতে পারছে না, অবন্তিকা উধাও হয়ে গেল কোথায়। সেদিন রাতেও তো সে বলেছিল, অন্বেষণ, আমি মনে হয় সুরটা জানতে পেরেছি, কিন্তু এটা ওদের হাতে দেওয়ার আগে আমি একবার পরীক্ষা করে দেখতে চাই, সত্যি কি সম্ভব বাইরের জগতের সাথে যোগাযোগ করা। সেদিন এর বেশি আর কিছুই বলতে চায়নি। পরদিন সকাল থেকেই সে নিখোঁজ। পুলিশের কাছে যাওয়াও সম্ভব নয়, তাই এখন এই লোকগুলোর সাথে সহযোগিতা করা ছাড়া আর কিছুই করার নেই তার। এখানে যে খুব একটা খারাপ সে রয়েছে তা কিন্তু নয়, তবে সমস্যা একটাই, তাকে সারা দিন ঘরের মধ্যেই থাকতে হয়। তার ফোনটাও নিয়ে নেওয়া হয়েছে, আর সেই লোকটাও আর আসেনি। কি হচ্ছে কে জানে। এ সমস্ত ভাবতে ভাবতেই দরজার বাইরে পায়ের শব্দ হলো। কেউ আসছে। দরজা খুলে ভেতরে এলো সেই লোকটা। গায়ের উপরে একটা কোট, চোখে চশমা, মুখে হাসি নিয়ে এসে বলল, আর কয়েকটা দিন আপনাকে এখানে কষ্ট করে থাকতে হবে। মিশনটা শেষ না হওয়া পর্যন্ত। বুঝতেই পারছেন। বুঝতে না পারলেও অন্বেষণ জানে এখন ওদের ছেড়ে চলে যাওয়া মানে অবন্তিকার ব্যাপারে আর কিছুই জানা যাবে না। তবুও সে মুখ খুলে বলল, ওই বাড়িটা থেকে কিছু জানা যায়নি? আমাদের টিমের দুজন গেছে ওখানে, আশা করছি খুব শিগগিরই কিছু জানা যাবে। ততদিন। কথা শেষ না করে উঠে পড়ে লোকটা। অন্বেষণ জানে তাকে অপেক্ষা করতে হবে। যে অপেক্ষাটা অবন্তিকা 5 বছর ধরে করেছিল তার শেষটা দেখার জন্য, এই কয়েকটা দিন সে অপেক্ষা করতে পারবে না? নিশ্চয়ই পারবে। ঘরের বিছানার উপর নিজেকে এলিয়ে দিয়ে চোখ বোঝে অন্বেষণ। তারপর মনে মনে একভাবে অবন্তিকার কথা চিন্তা করতে থাকে। টেলিপ্যাথি শেখাটা কত দূর কাজে লেগেছে এখন সেটা দেখার দরকার। পুরো বাড়িটা তোলপাড় করে ফেলেছে ওরা দুজন।
অথচ কিছুই যে পাওয়া যাবে না তা নিয়ে নিশ্চিতই ছিল ওরা। এই বাড়ির কোথায় কি আছে তার একটা ধারণা ওদের কাছে আছে, শুধু নতুন বলতে বসার ঘরের দেওয়ালে একটা ছবি। ছবিটা আর 5টা সাধারণ ছবির থেকে আলাদা। একটা মাটির লম্বা খাড়া গম্বুজ, আর তার চারিদিকে ধুধু কালো মাটি। সেই মাটিতে দাঁড়িয়ে আছে একটা পুরুষ। মানুষটার শরীরের অর্ধেকটা মানুষের মতো হলেও বাকিটা যেন একটা জন্তুর মতো। অবাক হয়ে সেই ছবিটার দিকে তাকিয়ে দেখছিল রিমা। সায়ন্তনের ডাকে তার সম্বিত ফেরে। কি রে, হাঁ করে কি দেখছিস? ওই ছবিটা সায়ন্তন, ওই ছবিটায় কিছু একটা আছে, কিন্তু কি আছে সেটা বোঝা যাচ্ছে না। ওটা তো এখানে থাকার কথা নয়। এবার সায়ন্তনও দেখে ছবিটা। ফিল্ড রিপোর্ট অনুযায়ী এই ঘরে কোনো ছবি থাকার কথাই নয়। আমাদের একবার ছবিটা দেখা দরকার। একবার দেখ তো নামানো যায় কিনা ওটা। সায়ন্তন একটা চেয়ার টেনে আনে, তারপর ছবিটা নামায়। ছবিটা নামাতে যেতেই একটা কাগজ মাটিতে পড়ে যায় ছবিটার পেছন থেকে। কাগজটা খুলেই অবাক হয়ে যায় ওরা দুজন। এটা একটা চিঠি, আর চিঠির লেখক স্বয়ং অবন্তিকা। কতদিন ধরে আছো এখানে? তা প্রায় 100 বছরের বেশি হবে। এখানে তো আর সময় কিংবা দিনের হিসাব চলে না। এখানে শুধু অবসর আর অবসর। এখানে জীবন থমকে থাকে, অথচ বেঁচে থাকতে হয়। পৃথিবীতে ফিরতে ইচ্ছা করে না? কি হবে সেখানে ফিরে? মানুষ কি আর মানুষ আছে? সব কেমন বদলে গেছে। আমার আবিষ্কার চুরি করার জন্য কত লোক এলো বারবার, সবাই বিফল হলো এই ওদের জন্যই। লোকটি হাত তুলে দেখালো সামনের দিকে। সেই দিকে তাকিয়ে অবন্তিকা দেখল 4-5টা অদ্ভুত দেখতে মূর্তি এসে দাঁড়িয়েছে ওদের সামনে। মানুষের চেয়ে একটু বেশি উচ্চতা তাদের। পুরো শরীরটা শক্ত লোহার মতো কিছু একটা দিয়ে তৈরি মনে হলো। মাথার কাছে একটা লম্বা 4কোনা বাক্সের মতো। চোখ, নাক, কান এসব দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। আমায় এখানে ডাকলে কেন? যখন দেখলাম তুই আমার সুর মহলে এসে উঠেছিস, তখনই তোকে দেখতে ইচ্ছে হলো। তাই টেলিপ্যাথির মাধ্যমে তোকে সুরটা শোনালাম কয়েকবার, যাতে তুই নিজেই যোগাযোগ করতে পারিস আমার সঙ্গে। ঠিক এই সময় অবন্তিকার মনে হলো যেন অনেক দূর থেকে কেউ তাকে ডাকছে। অনেক দূর, এই চাঁদের পাশ থেকে অনেক দূরের গ্রহটা থেকেও অনেক দূরে। মনে হয় পৃথিবী থেকেই। ওরা চায় না পৃথিবীর আর কেউ ওদের ব্যাপারে জানুক। ওরা চেয়েছিল বাড়িটা ধ্বংস করে দিতে। আমি না করেছিলাম। আমি জানতাম তুই একদিন আসবি আমায় খুঁজতে, তাই। আমি কি আর ফিরতে পারবো না কোনো দিন? ফিরতে চাস? কি হবে ওই পৃথিবীতে ফিরে? ওখানে যারা থাকে তারা আর মানুষ নেই রে। তাদের থেকে এরাই ভালো। আর বেশি দিন নয়, কয়েকশো বছরেই পৃথিবীর মানুষ নিজেরাই ধ্বংস করবে পৃথিবীকে। তারপর ওরা নামবে পৃথিবীতে। আমায় যে ফিরতেই হবে। তবে তবে আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না এখানকার কথা। এতক্ষণ অন্ধকার ছিল ঘরটায়। এবার একটা নীল আলো ভরে উঠল। অবন্তিকা অবাক হয়ে দেখল তার সামনেই বসে থাকা 100 বছর আগে হারিয়ে যাওয়া অমরেশ সান্যাল, মানে তার বাবার দাদু, যার শরীরের ওপরটা আগের মতো থাকলেও কোমর থেকে বাকিটা সবই এই গ্রহের প্রাণীদের মতো। অবন্তিকা আঁতকে ওঠে। সেই দিকে তাকিয়ে অমরেশবাবু হাসেন, তারপর বলেন, আমিও যে ওদের মতো করেই নিজেকে বাঁচিয়ে রেখেছি। এখানে থাকার জন্য এটা আবশ্যক। আরও কিছু তিনি বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সারা ঘরটা ভরে উঠল একটা অদ্ভুত সুরে। সেই চেনা সুরটা,
অমরেশবাবু অবাক হয়ে অবন্তিকার দিকে তাকিয়ে জোরের সাথে প্রশ্ন করলেন, কি করেছিস সেটা তুই? সুরটা আর কে জানে? অবন্তিকা মাথা নিচু করে বসে থাকে, তারপর কাঁপা কাঁপা স্বরে বলে, UMR এর প্রায় সবাই। সায়ন্তনের কাছে নির্দেশ ছিল সুরটা হাতে পেলেই হেডকোয়ার্টারে জানানো, কারণ সুরটার সাথে কিছু একটা ব্যাপার যে ঘটবেই তা ইতিমধ্যেই বুঝে গিয়েছিল মিস্টার দাস। তাই সায়ন্তনের ফোন পেয়েই সে চলে আসে সুরমহলে, সাথে অন্বেষণ। তাকে আনার অন্য কোনো কারণ অবশ্য ছিল না, তবুও অবন্তিকার ব্যাপারে জানবার জন্য সে মিস্টার দাসকে খোঁচা দিচ্ছিল। কালো বুলেরো গাড়ি থেকে ওরা নেমে বাড়িতে ঢোকে। 4 জন গার্ড আর 10 জনকে বাড়ির বাইরে পাহারায় থাকতে বলে। সবাই যখন ছাদে আসে তখন অনেকটা রাত। আকাশের গায়ে চাঁদটা ম্লান হয়ে আছে, চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে আছে, যেন একটা ঝড়ের পূর্বাভাস। সুরটা গুনগুন করতে শুরু করলো ওরা দুজন। বাছা বাছা সুর বিশেষজ্ঞদের নিয়েই তৈরি এই টিমটা। পৃথিবীর এমন কোনো সুর নেই যা ওরা গাইতে জানে না। একসাথে দুজনেই সুরটা আওড়াতে আওড়াতে পুরো ছাদটা জুড়ে ঘুরছিল। অবন্তিকার চিঠিতেই লেখা ছিল অঙ্কের 0 থেকে 9 পর্যন্ত শব্দ দিয়ে তৈরি এই সুরটা। আরও লেখা ছিল, যদি মিশন শেষ করার আগেই হারিয়ে যাই আমি, তাহলে এই সুরটাই খুঁজে দেবে আমায়। পরিবেশ দ্রুত বদলে যাচ্ছিল। এতক্ষণ ধরে শান্ত আকাশের বুকে জমা কালো মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছিল। একটা হালকা হাওয়া যেন চারপাশ থেকে ঘুরে ফিরে আছড়ে পড়ছিল এই ছাদের গায়ে। মিস্টার দাস আর অন্বেষণ অবাক হয়ে এই সমস্ত দেখছিল। সায়ন্তন আর রিমা একভাবে দেখছিল আকাশের দিকে, কারণ বাকি দুজন যা দেখেনি তা ওরা দেখেছে। প্রথমে দেখেছে রিমা, তারপর একটা হাতের ধাক্কায় সায়ন্তনকে দেখিয়েছে। পূর্ণিমা কেটে গেছে আজ 3 দিন। একটু ছোট হয়ে আসা চাঁদটা আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়ে এসেছে, যেন কোনো একটা ম্যাজিকে চাঁদটা আবার আগের মতোই গোটা হয়ে এসেছে। এবার ব্যাপারটা বাকিদেরও চোখে পড়েছে, কারণ এখন চাঁদের আলোয় গোটা ছাদটাই ভরে গেছে। চাঁদটা আস্তে আস্তে বড় হয়ে আসছে। ঠিক সেই সময় অন্বেষণ তার মাথার মধ্যে একটা ডাক শুনতে পেল। অনেক দূর থেকে যেন কেউ তাকে কিছু বলছে। এই স্বরটা তার চেনা, এটা অবন্তিকার গলা। একটু স্বস্তি পায় সে, তাহলে তার মানে সে বেঁচে আছে। অবন্তিকা কি বলতে চাইছে সেটা শুনতে চেষ্টা করে সে এক মনে। ততক্ষণে পৃথিবীর একটা বাড়ির ছাদে ঘটে চলেছে একটা অপার্থিব ঘটনা। চাঁদটা অনেক বড় হয়ে এসেছে এবার আগের থেকে, আর চাঁদের পাশ দিয়ে দেখা যাচ্ছে একটা উজ্জ্বল তারা। তারাটা উজ্জ্বল নয়, আসলে তারাটা এগিয়ে আসছে ওদের দিকে। এবার চাপা একটা কণ্ঠে ওদের সম্বিত ফেরে। মিস্টার দাস প্রায় চেঁচিয়ে উঠেছেন, আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, লকডাউন। নিচের দিকে তাকায় সবাই, কিন্তু সেই সুরটা ভাঁজা বন্ধ হয় না, কারণ এবার সারা ছাদ জুড়ে ভাসছে একটা অন্য সুর। প্রথম সুরটাকেই কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে এই সুরটা তৈরি। ওদের ছাদটা এই রাতের আকাশের এতটা কাছে এসে পড়েছে যে এই মুহূর্তে আকাশের পেছনের আরেকটা আকাশ ওরা দেখতে পাচ্ছে। হঠাৎ করেই ওদের চারপাশটা ঝাপসা হয়ে আসে। ওদের সবার চোখের সামনে সব সাদা ভরে যায় একটা নীল আলোয়। যখন মিস্টার দাসের জ্ঞান ফেরে তিনি দেখেন যে তিনি একটা ফাঁকা প্রান্তরে দাঁড়িয়ে। তার পাশেই পড়ে আছে বাকি 3 জন। অভিজ্ঞ মহাকাশ বিজ্ঞানী মুহূর্তে বুঝতে পারেন যে তিনি পৃথিবীর বাইরে কোথাও আছেন। মুহূর্তে পকেটে হাত দিয়ে লেজার গানটা যথাস্থানে আছে কিনা দেখে বাকিদের ডেকে তোলেন। এটা ঠিক কোথায় তা ওরা বুঝতে পারে না,
সুরটা এখন আর নেই। রিমা এক পা হাঁটতে গিয়েই কিসে যেন একটা ঠোক্কর খায়, আর তখনই বুঝতে পারে যে ওরা আসলে বন্দী। তারপর সব চুপচাপ। নিস্তব্ধতা কাটিয়ে প্রথম কথা বলে অন্বেষণ। আমরা এখন আছি পৃথিবী থেকে প্রায় কয়েকশো কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহে। সেই সুরটা দিয়ে আমরা যোগাযোগ করেছি এই গ্রহের সাথেই। এরা আমাদের থেকে 300 বছর বেশি উন্নত। সুরই ওদের সবকিছু। সুর দিয়ে এরা যুদ্ধ করতে পারে, আবার ওটাই ওদের ওষুধ। মিস্টার দাস বলে, তুমি এসব জানলে কি করে? অবন্তিকা এতক্ষণ ধরে টেলিপ্যাথির মাধ্যমে এসব বলেছে। প্রথম দিন থেকেই আমি সবটাই জানি। অবন্তিকাই আমাকে বারণ করেছিল সব বলতে। কারণটা হলো অবন্তিকার কেউ নয়, অমরেশ সান্যালের ছেলের নাতনি। আর অবন্তিকা চেয়েছিল একবার হলেও তার সাথে দেখা করতে, তাই ও ছিল এই প্রজেক্টে। তোমরা এত কিছু জেনে আমায় বলনি কেন? রাগের সাথেই বলেন মিস্টার দাস। ওরা কিছুই জানতো না, আমি একাই জানতাম, বলে অন্বেষণ। আমরা ওর চিঠিটা পড়েই জেনেছি এসব, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কথাটা বলে সায়ন্তন তাকায় রিমার দিকে। রিমার চোখ তখনও সামনের দিকে। একটা নীল আলো এগিয়ে আসছে ওদের দিকে। সবাই অবাক হয়ে দেখে মাটির ওপর দুটো পা থাকলেও যেন হাওয়ায় ভেসে তাদের দিকে এগিয়ে আসছে অবন্তিকা। আর তার পেছনে আরেকজন মানুষ, যাকে তারা চেনে না, একমাত্র চেনে অন্বেষণ। ইনি হলেন সেই আবিষ্কর্তা আর সুরবিজ্ঞানী অমলেশ সান্যাল। দুজন ওদের কাছে এসে দাঁড়াতেই একটা গলা শোনা যায়। শব্দের সাথে সুরের তারতম্য মেশানো এমন গলা পৃথিবীতে তারা কোনো দিন শোনেনি। গলাটা বলে, আমি অবন্তিকা। আমি তোমাদের এখানে আসতে সাহায্য করেছি, কিন্তু এরা চায় না যে তোমরা এখানে আসো আর পৃথিবীর কেউ জানুক এদের কথা। তাই তোমাদের এখান থেকে চলে যাওয়ার পর ভুলে যেতে হবে এই সুর, নইলে। এতক্ষণ চুপচাপ থাকা মিস্টার দাস এবার বলেন, আমরা চলে যাব। পৃথিবীর আর কাউকে জানাবো না এখানকার কথা। তবে তার আগে একবার ছুঁয়ে দেখতে চাই এই পৃথিবীর একজনকে। অবন্তিকা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ঠিক আছে, কিন্তু তারপরেই কিন্তু তোমরা চলে যাবে। মিস্টার দাস সম্মতি জানায়। তার সামনের ঘেরাটোপ খুলে যায়। অবন্তিকার পাশে এবার আরেকটা মানুষের উৎপত্তি হয়, তবে তাকে মানুষ বলা যায় না। পুরো শরীরটা লোহার মতো কিছু একটা দিয়ে তৈরি। মাথার কাছে একটা গোল কিছু। মিস্টার দাস এগিয়ে গিয়ে হাত রাখেন প্রাণীটার গায়ে। তারপর হঠাৎ করেই পকেট থেকে লেজার গানটা বের করে সেটাকে তাক করেন প্রাণীটার দিকে। বলেন, আমি একে নিয়েই পৃথিবীতে ফিরব। এতদিন ধরে এই প্রজেক্টের পিছনে আমি সারা জীবন দিয়ে দিয়েছি। আমি হার মানব না। বাকি তিনজন অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। ওকে ছেড়ে দিন, আপনি জানেন না আপনি কি করছেন। না, ছাড়বো না। আমার নাম চাই, নাম। আমি প্রথম কোনো এক এলিয়েনকে ধরে নিয়ে যাব পৃথিবীতে। ওকে ছেড়ে দাও। না অবন্তিকা, না। তুমি বলছো এটা? তুমি কি চাও না আমরা আবিষ্কার করি নতুন কিছু? ও অবন্তিকা নয়, অবন্তিকা রয়েছে এই গ্রহের মাটির নিচে। এবার মিস্টার দাস তাকায় অন্বেষণের দিকে, আর সেই মুহূর্তেই অবন্তিকা আর অমরেশ সান্যালের শরীরটা বদলে যায় সেই প্রাণীতেই। একটা জোরালো সুর ছুটে যায় মিস্টার দাসের দিকে। প্রায় 2 হাত ছিটকে যান তিনি, কিন্তু উঠে বসেই হাতের লেজার গানটা টেপেন এক মুহূর্তে। একটা রশ্মি ওদের চোখ ধাঁধিয়ে দিয়ে লাগে প্রাণীটার গায়ে, কিন্তু সবাই অবাক হয়ে দেখে যে তার কিছুই হয় না। এবার ভয় পান মিস্টার দাস। হঠাৎ যেন তার শ্বাসকষ্ট হতে শুরু করে। অক্সিজেন ছাড়া যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই বিভৎস ঘটনায় বাকিরা হতবাক হয়ে যায়।
ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যায় মিস্টার দাসের শরীর। বাকিরা ভয়ে এবং আতঙ্কে চুপ হয়ে যায়। ঠিক সেই সময়ে আবার একটা নীল আলো দেখা যায়, আর তার সাথে সাথেই এসে দাঁড়ায় আসল অবন্তিকা আর অমরেশ সান্যাল। অন্বেষণকে দেখেই তার দিকে ছুটে যায় অবন্তিকা। হঠাৎ করেই নিজের ঘেরাটোপটা খুলছে বলে বুঝতে পারে সে। বেরিয়ে জড়িয়ে ধরে অবন্তিকাকে। অমরেশ সান্যাল এগিয়ে আসেন, তার মুখে একটা হাসি। তিনি বলেন, তুমি তাহলে অবন্তিকার সেই অন্বেষণ, যার গল্পই অবন্তিকা এতদিন ধরে আমায় বলেছে। বাকিদের ঘেরাটোপটাও উঠে গেছে এইবার। ওরা অবাক হয়ে দেখছে সব। অবন্তিকা এগিয়ে যায় ওদের দিকে, তারপর বলে, আমি জানতাম কেউ না কেউ ঠিক খুঁজে পাবে এই চিঠিটা, আমায় খুঁজে নেবে কেউ ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা ভাবিনি। সব কাজটা তো তুমিই করে রেখেছিলে, শুধু আমরা তোমায় খুঁজে নিলাম। অবন্তিকা জড়িয়ে ধরে রিমাকে। সায়ন্তন হাসতে থাকে। এবার আমাদের ফিরতে হবে অবন্তিকা, চলো। এতক্ষণ ধরে হাসি খুশি মুখটা মুহূর্তে কেমন যেন হয়ে যায় অবন্তিকার। সে তাকায় অমরেশ সান্যালের দিকে। অমরেশবাবু হাসেন, তারপর বলেন, অন্বেষণ তোমায় খুঁজতে খুঁজতে পৃথিবী ছেড়ে এই গ্রহেও এসে গেছে। এবার না ফিরলে তো গোটা গ্রহটাকেই তুলে নিয়ে যাবে। হাসিতে ছড়িয়ে পড়ে তার মুখ। এবার অমরেশবাবু একটা সুর গুনগুন করে ওঠেন। কয়েক মিনিটের মধ্যেই নীল আলোয় ভরে যায় পুরো গ্রহটাই। তার সাথেই ভরে ওঠে অনেক প্রাণীর শরীর। তাদের মুখ থেকেও বেরিয়ে আসছে সেই চেনা সুর। শুনতে শুনতে কেমন যেন আচ্ছন্ন হয়ে আসে ওদের মাথা আর চোখ। চোখ বোঝার আগে ওরা দেখতে পায় অমরেশবাবু হাসি মুখে হাত নাড়ছেন। জ্ঞান ফিরতেই অন্বেষণ দেখল সে শুয়ে আছে সেই বাড়ির বাগানে, পাশেই অবন্তিকা, রিমা আর সায়ন্তন। একটু দূরেই অবচেতন অবস্থায় পড়ে মিস্টার দাস। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। বাড়ির বাইরে পাহারায় থাকা লোকগুলো ওদের বেরোতে দেখেই দ্রুত এগিয়ে আসে। ওদের সাথে মিস্টার দাসকে হাসপাতালে পাঠায় ওরা। হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে এইটুকু বলে। এবার চারজনেই বাড়িটার দিকে তাকায়। এতদিন ধরে বাড়িটাকে দেখেও তারা ভাবতেই পারেনি যে এই বাড়িটাই হলো সেই সুর। বাড়ির ছাদের সিলিংয়েই জ্বলজ্বল করছে সেই 10টা সংখ্যা। এই ভোরের আলোয় বাড়িটাকে দেখে সেই অন্য গ্রহের কথায় মনে পড়ে যাচ্ছে। বাড়ির গায়ের রংটাও সেই গ্রহের মাটির মতোই। কিন্তু এই বাড়িটা যদি থেকেই যায় তাহলে তো আবার কেউ না কেউ এসে আবার খুঁজে নেবে সেই সুরটা। ম্লান হাসে অবন্তিকা। ছোট থেকেই স্বপ্নে সে দেখে এসেছে সেই মানুষটাকে, সেই অন্য একটা গ্রহকে, আর আজ তার স্বপ্ন পূরণ হলো। রিমা এবং সায়ন্তনও হাঁ করে তাকিয়েছিল এই দিকেই। রিমার মুখের সেই হাসিটা এখন আর নেই। তার জায়গায় এক গাদা বিষাদ। সায়ন্তন বলে, কি রে, মুখ ভার কেন তোর? একটা মানুষ শুধু পৃথিবী যাতে নিজের মতোই ভালোভাবে বেঁচে থাকতে পারে তাই বছরের পর বছর একা কাটিয়ে দিল ওই গ্রহে। আর আমরা কি করলাম তার পেছনে ছুটে তার কাছেই চলে গেলাম। আর নয়, আজ থেকে আর সুর নিয়ে আমি কোনো রিসার্চই করব না, বলে রিমা। আমিও না। ভাবছি এবার একটা প্রেম করব, রাত জেগে গান শোনাবো ভিন গ্রহের কোনো প্রাণীকে। রিমা হাসে। আবার সায়ন্তনের মনটা কেমন করে ওঠে। এই হাসিটা ছেড়ে সে থাকবে কি করে? একটা প্রশ্ন করে বসে সে। থাকবি আমার সাথে সারা জীবন এই পৃথিবীতে, যে পৃথিবীতে মানুষ মানুষকে খুন করতে দ্বিতীয়বার ভাবে না, যেখানে
স্বার্থ ছাড়া আর কিছুই নেই। সেখানে থাকবি আমার সাথে? সায়ন্তনকে হঠাৎ বড্ড অচেনা মনে হয় রিমার। এই পৃথিবী, ওই অজানা গ্রহ, অজানা ওইসব প্রাণী, এসবের থেকেও অচেনা। এক গাদা মন খারাপ ভিড় করে তার মনে। এত কষ্ট করেও হার মেনে নেওয়া, স্বপ্ন ভেঙে যাওয়া, এসবের একটা মোহ তাকে ঘিরে বসে। সে সায়ন্তনের হাত চেপে ধরে, তারপর মাথাটা এলিয়ে দেয় তার কাঁধে। চার জোড়া চোখ বাড়িটাকে দেখছে। সেই চাহনিতে চাওয়া নেই, পাওয়া নেই, আছে শুধুই ভালোবাসা। ভালোবাসার একটা আলাদা সুর আছে যা ওই বাইরের জগতের একটা একা মানুষকে বেঁধে ফেলেছে এই চারটে মানুষের সাথে। একটা হালকা হাওয়া ওদের ঘিরে পাক খাচ্ছে। চাঁদের পাশ দিয়ে একটা গ্রহ একটুখানি উজ্জ্বল হয়ে ওদের আগামী জীবনের জন্য জানায় শুভেচ্ছা বার্তা। বড় দোতলা বাড়িটা ওদের চোখের সামনে থেকে একটু একটু করে মিলিয়ে যায় বাতাসে। পড়ে থাকে একটা শূন্য স্থান। হয়তো অন্য কিছু এসে ভরিয়ে দেবে সেই জায়গা। পৃথিবীর শূন্যতা পছন্দ করে না, শুধু রেখে দেয় কিছু স্মৃতি এই সামান্য ক্ষুদ্র মানুষদের বিশাল মনের কোণে। ওরা চারজন পা বাড়ায় পৃথিবীর পথ ধরে। আসলে ঈশ্বরই ঠিক করে দেন যে কে কোথায় থাকবে, কে কতটা জানবে। তার থেকে বেশি এক কণাও আমাদের জন্য বরাদ্দ হয় না। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি লাইক করে সহযোগিতা করবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেল সম্পর্কিত সমস্ত আপডেটগুলি সর্বপ্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার আসবো পরের সপ্তাহে নতুন কাহিনী নিয়ে। ততদিন সুস্থ থাকুন, গল্পে থাকুন।